নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের সাফ কথায় বিশেষ আলোচনার বিষয় হচ্ছে কারণ দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন 26-এর এবং সে জায়গায় দাঁড়িয়ে অসমে উন্নয়নমূলক প্রকল্পের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে আসছেন হেভি ওয়েট নেতারা। কেন্দ্রীয় মন্ত্রীরা একের পর এক আসছেন, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ এবং রাজনাথ সিং প্রত্যেকেই আসছেন অসমের বুকে এবং তাদের একাধিক কর্মসূচি রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এর কতটা প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে। এই যে উন্নয়নমূলক প্রকল্পগুলো উদ্বোধন করছেন একের পর এক তারা অসমের মাটিতে, ঠিক কতটা প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে এবং অসমের উন্নয়নকেই কি চাবিকাঠি করে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি? কি বলছে শাসক বিরোধী সহ বিভিন্ন দল সংগঠন, আমরা প্রত্যেকের মতামত জানার আজকে চেষ্টা করব। আমাদের সঙ্গে প্রতিনিধিরা থাকবেন আমাদের সঙ্গে। সে জায়গায় দাঁড়িয়ে প্রথমে যে ছবিটা আপনাদের দেখাবো তার আগে আমি আমাদের যারা অতিথিরা রয়েছেন আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী তথা বুদ্ধিজীবী মধুমিতা চক্রবর্তী দিদি, প্রথমে ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাফ কথায়। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সঞ্জীব রায় শিলচর থেকে। সঞ্জীব বাবু, আপনাকেও জানাচ্ছি নিউজ লাইভ বাংলার আজকে সাফ কথারই বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব আজকের আমাদের যে বিষয়গুলো রয়েছে আলোচনার এবং বিভিন্ন প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলোর উত্তর জানার আমরা চেষ্টা করব। প্রথমে আমি মধুমিতাদির কাছে যাব। মধুমিতাদি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম আজকে যেমন নির্মলা সীতারামন এলেন, আজকে তিনি সেমিকন্ডাক্টর সেখানে গিয়ে জাগি রোডে গেলেন, সেমিকন্ডাক্টর পরিদর্শন করলেন এবং কিছুক্ষণ আগে একের পর এক যেগুলো তিনি উদ্বোধন করেছেন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। টার্মিনাল, দ্য গেটওয়ে অফ গুয়াহাটি টার্মিনালের তিনি উদ্বোধন করলেন এবং আরও একটি যেটি উদ্যান রয়েছে গুয়াহাটির বুকে, একটি অত্যাধুনিক উদ্যান বলা যায়, তিনি উদ্বোধন করলেন। এই ধরনের আগামী দিনেও কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, তারা উদ্বোধন করবেন। সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কি তারা আসামকে একেবারে আসামে জয় নিশ্চিত করতে কি তাদের এই অসম সফর, বা এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখো রূপা, যদি তোমার লাস্ট কথাটা থেকেই ধরি, যে যদি ধরেও নিই যে তারা পাখির চোখ করে নিয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনকে, তথাপি কিন্তু উন্নয়ন যেটা হয়েছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আর সেটা তারা ইলেকশনকে উদ্দেশ্য করেই করুক আর না করেই করুক, আমরা সাধারণ জনতা কি দেখব, উন্নয়ন হচ্ছে কিনা। আমাদের কাছে উন্নয়নটা বড় জিনিস এবং অনস্বীকার্য কথা 2014-এর পরে যে ডেভেলপমেন্টটা আমরা গুয়াহাটি সিটিতে নয়, শুধু আসামের আনাচে কানাচে দেখতে পাচ্ছি। এক একটা সমষ্টিতে আমরা যখন যাচ্ছি, আমি নিজেই দেখেছি যে কাঁচা রাস্তাঘাট নেই বললেই চলে, প্রায় পাকা করে ফেলেছে। জলের ব্যবস্থা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জলের দু এক জায়গায় এখনো সমস্যা একটু একটু রয়ে গেছে, তার একটু সময় দিতে হবে। তো উন্নয়ন যে হয়েছে এটা মানতে হবে, এটা নিরপেক্ষভাবে বলতে হবে যে নর্থ ইস্টকে এর আগের কোনো কেন্দ্রীয় সরকার বোধহয় এতটা নজর দেয়নি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নর্থ ইস্টের প্রতি, স্পেশালি নর্থ ইস্টকে উনি যে জায়গাটা দিয়েছেন, নর্থ ইস্টের যে ডেভেলপমেন্টটা উনি করেছেন সেটা মানতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি, শিক্ষাখণ্ড বলো, স্বাস্থ্যখণ্ড বলো, প্রায় সব জায়গাতেই এটা আমরা দেখতে পাচ্ছি। আজকের ডেটে দাঁড়িয়ে এই যে বিশ্বকাপ জয় করে এলো যে মহিলা ক্রিকেট দলের, আমাদের আসামেরও রয়েছে উমা ছেত্রী, এটাও কিন্তু বলতে হবে যে এই মহিলাদের ক্রিকেট খেলাটার এতটা উন্নতি, খেলাধুলার প্রতি এতটা উন্নতিও কিন্তু কেন্দ্রীয় সরকার জোর দিয়েছে বলি এটা ঘটনা। আর সেখানে আসাম সরকারেরও যথেষ্ট মানে একদম সদিচ্ছা রয়েছে বলেই কিন্তু আমি মনে করি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমার সমষ্টিতে আমি জায়গায় জায়গায় প্রচন্ড উন্নয়ন দেখেছি, যেটা হয়তো আমরা আগে পাইনি। জালুকবাড়িতে আমি বলবো, স্পেশালি আমি যেখানটায় থাকি পান্ডু এলাকা, সেখানে আগে যেহেতু সেটা রেলওয়ে এলাকা ছিল, সেখানে অনেক কিছুই মানে রেলের উপর ডিপেন্ড করতো। আজ কিন্তু আমাদেরকে ওই ডিপেন্ডেন্সিটা কমে গেছে, রাস্তাঘাট, জল, সমস্ত কিছুতে মানুষ কিন্তু হ্যাপি। তো মানুষ দেখবে যে পার্টিকে, নেতাকে, সেটা বড় কথা নয়, যদি আমার পারপাস সলভ হচ্ছে, আমার কাজটা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে গদিতে যেই থাকুক আমরা তাকেই সাপোর্ট দেবো। বেশ, আমি এবার কংগ্রেস নেতা রয়েছেন সঞ্জীব রায়। সঞ্জীব বাবু, আপনার কাছে আসবো যে বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয় যে একের পর এক হেভিওয়েট নেতারা আসছেন, মন্ত্রীরা আসছেন অসমের বুকে এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের তারা শুভ উদ্বোধন করছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের ঠিক কি মন্তব্য এই বিষয়ে, কারণ সামনে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে? দেখুন, এটা তো একটা প্রথা হয়ে গেছে
নির্বাচনের আগে এসে আমরা ফলাও করে কিছু প্রচার করব, যাতে আমরা ভোট আদায় করতে পারি। আজকে যে শাসক দলে রয়েছেন, এজেন্ডা একটাই আছে, যে ব্যাপারে ওরা কাজ করে ওদের এজেন্ডাটা ভোটের উপরেই সীমিত থাকে, নজরটা ভোটের উপরে থাকে। আর আমি একটা কথা just উল্লেখ করে দিই যে উমা ছেত্রীর কথা বলা হয়েছে। আমরা গর্বিত যে আজকে বিশ্বজয়ী মহিলা দলে আমাদের আসামের একজন ছোট বোন আছে, নিজের যোগ্যতা অনুযায়ী যে পারফর্ম করেছে এবং আজকে বিশ্বজয়ী দলে উনি আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার যে সদিচ্ছার কথা বলা হচ্ছে আসাম সরকার বা কেন্দ্র সরকারের, উমা ছেত্রী যখন আজকে এয়ারপোর্টে নেমেন, নামার পরে উমা ছেত্রীকে রিসিভ করতে কিন্তু আসাম সরকার থেকে কোনো বড় মাপের কেউ যায়নি, বা যে দল শাসন করছে ওদের কাছ থেকে কেউ যায়নি। আজকে আসাম ক্রিকেট সংস্থা থেকে পিআরও গেছেন এবং ওদের যারা দাদা আপনি আপনাকে একটু বলছি যে আপনি আমার কথাটাকে কোট করে বললেন বলে আপনাকে বলছি। আমি উমা ছেত্রীর পয়েন্টটা এই জন্যই বলেছি, দেখুন আমি কোনো রাজনৈতিক দলকে ইয়ে করে বলছি না, আমি এই জন্যই বলেছি যে উমা ছেত্রী বলে নয়, এরকম শত সহস্র উমা ছেত্রী শিব থাপা আসাম থেকে বেরিয়ে যাচ্ছে একটাই কারণে, কারণ খেলাধুলা শুধু করলে হবে না তো, পরিকাঠামো থাকতে হবে। আমি এই ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি। আজকে আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানে খেলাধুলার যে ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি না হতো কখনোই কোনো প্লেয়ার কোনো আর্টিস্ট কেউ বেরোতো না। এর আগে যারা বেরিয়েছে তারা নেহাতি ট্যালেন্টেড মানুষ, তারা নিজের কোয়ালিটিতে বেরিয়ে গেছে। কিন্তু আমরা নর্থ ইস্টে কি সত্যিকারের অর্থে খেলাধুলার সেরকম কোনো পরিকাঠামো দেখেছি? দেখিনি তো। মেরি কম বেরিয়েছেন তার নিজস্ব যোগ্যতায়, শিব থাপা বেরিয়েছেন তার যোগ্যতায়। পরিকাঠামো, আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি। আজকে কাউকে গিয়ে সম্বর্ধনা দিলাম, সম্বর্ধনা দেওয়াটাই তো বড় কথা না। সম্বর্ধনা দিলাম কেন দিলাম না, সে বিশ্বজয় করেছে বলে, কিন্তু পরিকাঠামোটা যদি না থাকে তাহলে তৈরি হবে কি করে? আমি সেটা বোঝাতে চাই। দলের সদস্য আমাদের আসামের ওই এয়ারপোর্টে একা নেমে একা বাড়িতে যাবে, সরকারের পক্ষ থেকে কেউ যাকে ওকে রিসিভ করবে না, এটা আপনি মেনে নিতে পারছেন একজন মহিলা হয়ে? আমি আপনাকে ওই কথাটা, আপনি আমার পয়েন্টটা ভুল বুঝছেন। আমি কোট করে বলছি দাদা, আপনি আমার পয়েন্টটা ভুল বুঝেছেন। দেখুন কোন দল গিয়ে কোন দল সংগঠন, শুনুন আমি যেটা বোঝাতে চেয়েছি আপনি ভুল বুঝছেন আমাকে। আমি বলতে চেয়েছি আপনার কথাটা ঠিক যে একজন বিশ্বজয় করে এসেছে তাকে গিয়ে সম্বর্ধনা জানানো উচিত ছিল, কিন্তু কেন যায়নি, কি কারণে যায়নি সেটা দল বলতে পারবে, সরকার বলতে পারবে, সেটা আমি জানি না। আমি বলছি যে এরা পরিকাঠামো বেশ, আমরা এই বিষয়ে বিজেপির তরফ থেকে থাকবেন আমাদের সঙ্গে, তার থেকে আমরা এই প্রশ্নটা উত্তর জানার চেষ্টা করব। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সঞ্জীব বাবু, আমরা হয়তোবা উমা ছেত্রীর দিকে এগিয়ে গেছি, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই যে হেভিওয়েট নেতারা আসছেন আমাদের আসামের বুকে 26 নির্বাচনের আগে, কোথাও না কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে যে এর প্রভাব কি আগামী বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে? যে বিগত বিধানসভা নির্বাচনের আগে আমরা সবাই দেখেছি যে অমিত শাহ এসেছিলেন, মোদিজি এসেছিলেন, বিভিন্ন মন্ত্রীরা এসেছিলেন, এবং সবচেয়ে বড় ব্যাপার 5 বছর আগে অমিত শাহজি বলেছিলেন যে এবার যদি আমরা সরকারে আসি, মানে বিজেপি দল যদি সরকারে আসে, তাহলে বন্যার যে সমস্যা, ফ্লাডের যে সমস্যা আসামে, সেটা পার্মানেন্টলি সলভ করে দেওয়া হবে। আজকে 5 বছর পরে আবার ওনারা আসছেন এবং একটা নতুন ভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আসামের পার্শ্ববর্তীতে কিছু বড় বড় খনন করে আমরা মেঘালয়ের জলকে আটকে রেখে আমি আসামের বন্যা সলভ করব। আশ্চর্য ব্যাপার, গত 5 বছর আগে সেম ব্যাপার বলে যাচ্ছেন, 5 বছর পরে এসে আবার বন্যার সমস্যা জায়গাতে রয়ে গেছে। 2 ঘন্টা অবধি জোর করে বৃষ্টিতে সারা গুয়াহাটি ডুবে যায়, আমরা দেখেছি, এটা চোখে আমরা দেখছি, এখানে লুকোনো কিছু নয়। তাহলে লাস্ট নির্বাচনের আগে নেতারা এসে যে ফুলঝুরি দিয়ে গিয়েছিলেন, বড় বড় প্রচার করে গিয়েছিলেন, বড় বড় ডায়লগবাজি করেছেন, ঢাকঢোল বাজিয়েছেন, ললিপপ দেখিয়েছেন, আমি ওয়ার্ডগুলো কিন্তু সঞ্জীব বাবু আমি ঠিক আছে, আপনি বন্যার প্রসঙ্গ টানলেন, অসমের বন্যার সমস্যা সমাধান হয়নি, হ্যাঁ ঠিক আছে বলুন। আমি বলছি যে বন্যাটা অ্যাকচুয়ালি এটা আমাদের গুয়াহাটিবাসী বা আসামবাসীর জন্য প্রচন্ড দুঃখজনক, আমরাও ফেস করি, কিন্তু আমার মনে হয় না যে সরকারই থাকুক না কেন তাদের পক্ষে এই বন্যাটাকে একদম এক মুহূর্তে 5 বছরে কেন আগামী 20 বছরেও সমাধান করা সম্ভব হবে না। কারণ গুয়াহাটি আগের থেকে একটা আনপ্ল্যান্ড সিটি হিসেবে তৈরি হয়েছিল, এখন প্ল্যানিং হতে যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে আগের জনসংখ্যা ছিল না, বিল বেশি ছিল, তাই জলগুলো যেতে পারবে, এখন যেতে পারবে না। আর বন্যা দাদা, বন্যা তো আমেরিকার টরন্টোর মতো জায়গাতেও হয়, কানাডার মতো জায়গাতেও হয়, তাই বলি কি সেগুলো অনুন্নত জায়গা? বন্যাটা না, আমাদের মানুষদেরও একটা জিনিস বুঝতে হবে
যে নালা নর্দমা যেমন সবাই কমে বুঝতে গেছে, পারে। আমাদেরও ভাবতে আবার হবে যে 5 যে আমরা বছর যে পরে ডাস্টবিনে ললিপপ দেওয়া হবে, জিনিসগুলো আমরা ফেলে বুঝতে দিয়ে নষ্ট পারছি। করছি, আমাদের মানুষদেরকে কথা হচ্ছে সচেতন করতে তাহলে হবে। কেন আর commitment? ন্যাচারাল ক্যালামিটিসের আসামবাসীকে সঙ্গে আমার কেন মনে হয় না মঞ্জুরি দেওয়া এটা খুব হচ্ছে? একটা প্রাসঙ্গিক কথা আসামবাসীকে বলে। কেন এটা ললিপপ আমি দেওয়া আমার হচ্ছে? পার্সোনাল আমাদের ওপিনিয়ন সরকার দিচ্ছি। আসার পরে আমরা বন্যার সমস্যা শেষ করে দেব, এই ললিপপটা কেন দেওয়া হয়? তাহলে বলে দিন। না যে না, আমরা সমস্যা সেটা শেষ করতে লালিপপ পারবো কেন না। দেয় সেটা আমরা পার্টিকে মিথ্যা জিজ্ঞেস করবেন, বলেছি। আমি পার্টির আমরা নই, আসামের সমস্যা আমি শেষ করতে সাধারণ পারবো মানুষ না। হিসেবে আমরা কথাটা মিথ্যা আপনাকে বলেছি। বলছি। আমার পয়েন্টে বন্যায় কেন তারা পার্টির লোক কেন লালিপপ দেয় সেটা পার্টির মানুষদের প্রশ্ন করবেন, আমি কিন্তু কোনো পার্টির নই। আরে ম্যাডাম, আমি আপনি তো একজন আমার আম কথার উপরে নাগরিক কথাটা হিসেবে লুকিয়ে নিয়েছেন। যেটা আমার দৃষ্টিতে আপনি ধরা আমার পড়েছে কথা আমি সেটা লুকিয়ে বলছি। নিয়েছেন, তার জবাব কেন আপনাকে দিতে মন্ত্রীরা হবে। কি লালিপপ দিচ্ছে আমি কি যখন দিচ্ছে না অমিত শাহর সেটা কথা বলছি, পার্টির আপনি লোক বা ওনাকে মন্ত্রীরা safeguard উত্তর দিচ্ছেন। দিতে পারবে, আমি যখন সেটা আম বিজেপির কথা জনতা বলছি, উত্তর আপনি দেবে না। ওনাকে safeguard আমি দিচ্ছেন। একজন জেনারেল আমি পাবলিক বিভিন্ন হিসেবে commitment-এর কথা আমার বলছি, আপনি এক্সপিরিয়েন্সটা safeguard আপনার সঙ্গে দিচ্ছেন। শেয়ার তাহলে করছি। জবাব তো আপনাকে দিতে হবে। এটা আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি যে এই সঞ্জীব বন্যা আমি কোনোদিন যদি- কেউ আমি সামলাতে যদি পারবে না। সঞ্জীব বাবু, সরকারকে, আমি আপনি একটি কেন safeguard দিচ্ছেন? আমি একটি ডাটা আপনার কাছে তুলে ধরছি, ঠিক আছে? আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যে দেখেছি কংগ্রেস আমল এবং বিজেপির আমলের উন্নয়নের যে ছবি ধরা পড়েছে, সেখানে একটা তথ্য আমার হাতে এসে পড়েছে। কংগ্রেসের 10 বছরের শাসনকালে অসম পেয়েছে 1.27 লক্ষ কোটি টাকা এবং মোদির আমলে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে 4.95 লক্ষ কোটি টাকা পেয়েছে। এবং আরও একটি বিশেষ করে বলছি, সাম্প্রতিককালে 10,000-এর বেশি যুবক অস্ত্র সমর্পণ করে মূল স্রোতে ফিরে এসেছে এবং আগামী 5 বছরের মধ্যে দেশের শীর্ষ একাডেমি হবে লাচিত বরফুকন পুলিশ একাডেমি। এ ধরনের একাধিক উন্নয়নমূলক প্রকল্প অসমে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি এই পয়েন্টগুলোর মধ্যে আমি যেটা হাইলাইট করতে চাইছি যে উন্নয়নের যে বিষয় আসছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস আমল এবং বিজেপির আমলের যে শাসনকালে যে উন্নয়নের যে ছবি আসছে, সেখানে 10 বছরের শাসনকালে অসম 1.27 লক্ষ টাকা পেয়েছে এবং বিজেপি আমলে পেয়েছে 4.95 লক্ষ টাকা। একটা বিশাল ফারাক রয়েছে। আমি বলতে চাই যে আপনি আরেকটা ডেটাটা দিলে ভালো ছিল যে বিজেপি সরকার গত 10 বছরে কত টাকা ঋণ নিয়েছে আর কংগ্রেস আমলে ঋণটা কত নেওয়া হয়েছিল। আজকে যদি প্রত্যেক মাসে আমরা 1,000 কোটি টাকা ঋণ নিয়ে সরকার চালাই, তাহলে হেমন্ত বিশ্ব শর্মা থাকুক বা নিধিরাম সর্দার থাকুক, পার্থক্য কিছু নেই, সব সেমই আছে। ঋণ নিয়ে যদি সরকার চালাতে হয় প্রত্যেক মাসে 1,000 ঋণ নিয়ে, তাহলে নিধিরাম সরকারও সরকার চালাতে পারবে। বেশ, এই তথ্যগুলো আমি বিজেপির তরফ থেকে যিনি আসবেন তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। ঋণের বিষয়টি, বিশেষ করে সে ঋণের বিষয়টি তারা ভালো করে বলতে পারবেন। এখনো আমাদের সঙ্গে যুক্ত হননি বিজেপির তরফ থেকে যিনি আসবেন, টেকনিক্যাল সমস্যা হচ্ছে আমাদের। তবে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আমি আপনার থেকে জানতে চাইবো যে কংগ্রেস আমলে যদি আমরা উন্নয়নের ছবিটা দেখি, যদি আপনি একটু পরিষ্কার করে বলেন যে কংগ্রেস আমলে ঠিক কি কি উন্নয়ন আমরা দেখেছি, অসমবাসী দেখেছে। দেখুন, প্রত্যেক সরকারের একটা এজেন্ডা থাকে, এজেন্ডা ওয়াইজ, সোর্স অফ ফান্ডিং ওয়াইজ ওরা কাজগুলো করে। আমরা বিভিন্ন প্যাকেজ আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈজির সময় দেখেছি। সমগ্র আসামে যে উন্নয়নটা হয়েছিল, আজকে আমরা গেটওয়ে বলি, আমরা গুয়াহাটিকে বা আসামকে বলি, প্রত্যেক জেলাতে উন্নয়ন হয়েছিল। এবং আপনি একটা জিনিস দায়িত্ব নিয়ে আমরা স্বীকার করতে হবে যে যুবক যারা ডিরেইলড হয়েছিল সমাজ থেকে, সেই ডিরেইলড যুবকদেরকে মেইন স্ট্রিমে ফিরানোর উদ্যোগটা নিয়েছিলেন আমাদের প্রয়াত নেতা তরুণ গগৈজি। তো আমরা আসামে শান্তি ফিরিয়ে আনার যে মেইন উদ্যোক্তা, যে মেইন কান্ডারি, উনি হচ্ছে প্রয়াত তরুণ গগৈজি। আজকে শান্তি ফিরিয়ে এসেছিল বলে আজকে বিদেশ, বাইরের দেশ থেকে বিনিয়োগটা আসামে আসছিল, বিভিন্ন জায়গাতে প্ল্যান্ট তৈরি হচ্ছিল, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছিল। আজকে সেই জিনিসটাকে বর্তমান সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। ডিফারেন্সটা হচ্ছে কি, আগের সময় এইভাবে ঋণ নেওয়া হতো না, যে ঋণের টাকা দিয়ে আমরা আসামকে উন্নতি করছি এবং প্রত্যেক সিটিজেনের মানে নাগরিকদের মাথায় ঋণের বোঝা তৈরি করা হচ্ছে। সেই সময় ঋণের মাত্রা আজকের ঋণের মাত্রা মধ্যে বিরাট পার্থক্য আছে। উন্নয়নের গতি সে সময় ছিল এবং আজকেও যে উন্নয়নের গতিটা চলছে সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যারা কর্মসংস্থানের জন্য দৌড়ঝাঁপ করছেন, সেই সঞ্জীব বাবু আপনি সঙ্গেই থাকেন, আপনার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন রাইজোট দলের নেতা জাভেদ মিয়াঁদাদ লস্কর। জাভেদ বাবু, নিউজ লাইভ বাংলার সাফ কথা আপনাকে স্বাগত জানাচ্ছি। জাভেদ বাবু, আজকের যে বিষয়টি আমরা আলোচনা করছি যে অসমের উন্নয়নমূলক প্রকল্পের, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হচ্ছে এবং আগামী 45 দিনে, আজকে যেমন নির্মলা সীতারামন এসেছেন, একাধিক প্রকল্পের তিনি সূচনা করলেন, গেট অফ গুয়াহাটি এবং গুয়াহাটিতে একাধিক
অত্যাধুনিক প্রকল্পের তিনি সূচনা করেছেন, উদ্যান, বিশেষ অত্যাধুনিক উদ্যানের তিনি উদ্বোধন করলেন। সেভাবে অমিত শাহ আসছেন, প্রধানমন্ত্রী দুবার আসছেন, একাধিক প্রকল্প রয়েছে উদ্বোধনের জন্য। সে জায়গায় দাঁড়িয়ে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে তার উপর ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে, আপনাদের দল এ নিয়ে কি ভাবছে? নমস্কার, নিউজ লাইভের আমার পক্ষ থেকে নিউজ লাইভের সকল সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমাকে 2-4টা কথা বলার নিউজ লাইভের চ্যানেলের মধ্যে সুযোগ করে দেওয়া হলো। প্রথম কথা হয়েছে, দেখুন, নির্বাচনী প্রতিশ্রুতি যে আপনি বলেছেন যে আগামী 26 বিধানসভা নির্বাচনের জন্য মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, রাজনাথ সিং আসছেন, অমিত শাহজি আসছেন। দেখুন, বিগত দিন থেকে আমরা একটা জিনিস পরিলক্ষিত আমাদের হয় যে নির্বাচনী প্রতিশ্রুতি যখনই ওরা দিয়েছেন সবসময় প্রতিশ্রুতি থেকে যায়। মানে বিগত দিনে যেটা আমাদের পরিলক্ষিত হলো বা হয়েছে। হ্যালো বলুন বলুন, হ্যাঁ, শোনা যাচ্ছে। তো সেটা মানে গত ইলেকশনে, বিধানসভা ইলেকশনে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিশেষ করে বরাকভ্যালির যুবতীরা যারা রয়েছেন ওদের জন্য এডিআরই যেটা এক্সাম ছিল, হ্যাঁ, ওই এক্সামে মানে বিশেষ করে বরাকের যুবতীদের জন্য ছিল এডিআরই এক্সাম। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে বরাকের বেকার যুবতী যারা রয়েছেন তাদের জন্য থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড এক্সাম হ্যাঁ দেওয়া মানে করা হবে। তো সেখানে দেখা যায় যে এই এডিআরই এক্সামে টোটাল পপুলেশন আছে বরাকের 43 লাখ, ঠিক আছে, সামথিং এরকম। তো এই 43 লাখের মধ্যে কয়েক লক্ষাধিক ছাত্রছাত্রীরা মানে এই এক্সামের জন্য ফর্ম নিয়েছিলেন, ঠিক আছে, এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য, কিন্তু দেখা যায় 4 থেকে 5% এর বেশি উত্তীর্ণ হয়নি। তো আমি আবেগের সাথে বলতে চাই এবং দুঃখের সাথে বলতে চাই যে বরাকের ছাত্রছাত্রীরা বিগত দিনেও যেরকম ছিলেন আর এখনো মানে বৈষম্যমূলক আচরণ বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে করা হয়েছে বা বিগত দিনেও হয়েছে, সেটা আমাদের পরিলক্ষিত। পরীক্ষার ক্ষেত্রে আপনি বলছেন বাকি দিক দিয়ে কি বরাকের কোনো উন্নয়ন হয়নি? হয়নি, কোথায় উন্নয়ন হয়েছে? উন্নয়ন আপনাদের ওখানে দুতিনটা আপনার খালি ফ্লাইওভার হয়েছে, দুতিনটা ফ্লাইওভার ছাড়া কোথায় উন্নয়ন হয়েছে? আপনি আমাকে বলুন। হ্যাঁ, আপনাদের ওখানে দুতিনটা ফ্লাইওভার ছাড়া কোথায় উন্নয়ন হয়েছে? দুতিনটা খালি ফ্লাইওভারই হয়েছে বরাকে। মেডিকেল কলেজ বানানো হয়নি? মেডিকেল কলেজ তো এখন বিজেপির আমলে মেডিকেল কলেজ হয় নাকি? হয়েছিল নাকি? মেডিকেল কলেজ তো মরহুম মঈনুল হক চৌধুরী ওদের অবদান ছিল, কংগ্রেস গভর্নমেন্টের অবদান ছিল। এখন বিজেপির যে 10 বছর শাসনকালে কি উন্নয়ন বরাকে হয়েছে বা কি উন্নয়ন আসামে হয়েছে সেটা আপনি বলুন তো। কোনো উন্নয়ন হয়নি। আপনার এই সচিবালয় প্রতিশ্রুতি ছিল, ইলেকশনের প্রতিশ্রুতি শিলচরে, আজকে পর্যন্ত মিনি সচিবালয় হয়নি। তো প্রতিশ্রুতি কোথায় হয়েছে? বরাকের মানুষ রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে তো এখন তো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিলান্যাস মানে ওপেনিং হয়নি। তো আজকে যে মিনি সচিবালয় যেটা হয়েছে, মিনি সচিবালয়ের জন্য যে ইলেকশনের প্রতিশ্রুতি যেটা ছিল সেটা তো এখন পর্যন্ত হয়নি। আজকে বরাককে খালি ব্যবহার করা হচ্ছে, শুনুন, বরাককে খালি ব্যবহার করা হচ্ছে সিন্ডিকেটের জন্য। বরাকে খালি ফেমাস ফর সিন্ডিকেট, সেটা সুপারি বলুন, সেটা আপনি কয়লা বলুন, সেটা সার বলুন, হ্যাঁ, বরাককে খালি ব্যবহার করা হচ্ছে সিন্ডিকেটের জন্য। বরাকের জনগণের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা চলছে। আপনাদের ওখানে এত বছর ধরে ভুয়ো ডাক্তাররা, ইতিমধ্যে 18 জন ভুয়ো ডাক্তারকে ধরা হয়েছে। ভুয়ো ডাক্তারের একটা চক্র চলে আসছিল গত কয়েক বছর ধরে। যে বিগত দিন থেকে যে ভুয়া ডক্টররা ডক্টরি করছে, অথরিটি ছাড়া ওরা পারমিশন কোথা থেকে পায়? নিশ্চয় ওদের পিছে কোনো নেতা মন্ত্রীর হাত রয়েছে। না, কার শাসনে? ওদের পিছে কোনো নেতা মন্ত্রীর হাত রয়েছে। সেই তার দরুন ভুয়া ডাক্তাররা
গত 5 বছর ধরে না, বহু বছর ধরে, এমনকি আপনাকে বলি যাবেন বাবু, এরকমও ডাক্তার আছে যারা রিটায়ার করে গেছেন, ভুয়ো ডাক্তার। না এটা কিন্তু আজকের রেকর্ড নয়, কারণ এই বরাকবিলির থেকে তো আমি একটা কথা বলছি জাভেদ বাবু, একটা সময় ওদের পিছনে কি রহস্য আছে, না একটা সময় আমি নিজে এসএমসিএইচ এ গেছিলাম, কার মানে পে ওরা মানে না ডক্টরি করে আজকে না হয় আপনারা রুলিং গভর্নমেন্টকে দোষ দেবেন, ঠিক আছে, কারণ আপনারা প্রত্যেকটা পার্টি নিজেদের সাফাইটা গাইবেন, এটা নিয়ম, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে বলছি যে আমি কিন্তু আজকে নয়, আমি 2012তে এসএমসিএইচ এ গেছিলাম, যে কোনো একটা কারণে গেছিলাম, সেখানে কিন্তু আমি নিজে দেখেছি যে এসএমসিএইচ এর তখনকার অবস্থা কি ছিল, আর বর্তমানেও কিন্তু শিলচর মেডিকেল কলেজ আমি ঘুরে এসেছি, সেখানকার পরিস্থিতি কি সেটা দেখেছি। 2 নম্বর একটা কথা বলি, বড়াকে আমি আমার যেহেতু প্রচণ্ড আত্মীয় পরিজন সেখানে আছে, আমাকে কাজের জন্যও সেখানে যেতে হয়, তো আমি বরাকবেলিতে বদরপুর থেকে যখন শিলচর মেইন টাউনে আসতে হতো, 2014 আগের কথা বলছি দাদা, নৌকো করে আসতে বলে, ওখানে কাটাখাল বলে একটা জায়গা আছে, আপনারাও জানেন, সেই জায়গাটা পার হওয়ার সময় না নৌকো করে আসতে হতো বর্ষাকালে। আজকে কিন্তু তা হয় না দাদা, বাই রোড আসতে পারি আমি নিজের কথাতেই বলবো, তাই উন্নয়ন হয়নি এটা বলবেন না। হ্যাঁ, আপনি কোন রকমের উন্নয়ন আমাদের পরিলক্ষিত, সেটা আপনি দেখতে পাচ্ছেন না হয়তো, কারণ পার্টির চশমা পরে থাকলে দাদা শুনুন, আজকে বিজেপিরা আপনাদের দোষ দেবে, আপনারা বিজেপিদের দোষ দেবেন, কেন যারা পার্টির চশমা পরে থাকে তারা পার্টির কালারেই কথা বলে, আমরা সাধারণ মানুষ তো, আমরা পার্টির কালারে কথা বলি না, আমরা যেটা চোখ দিয়ে দেখি সেটাই বলি, কারণ আমাদের কিন্তু ভোটের সঙ্গে দূর কোনো সম্পর্ক নেই। আজকে বিজেপি জিতলেও আমার কিছু নয়, আপনারা জিতলেও আমার কিছু নয়, আমি একটা সাধারণ নাগরিক, কিন্তু উন্নয়নটা দেখেও যদি বলেন দেখেননি, তাহলে মানতে হবে আপনাদের চোখে ওই পার্টির চশমাটা পড়া আছে, ওই পার্টির চশমাটা খুলে একজন সাধারণ নাগরিকের দৃষ্টি দেখবেন, বরাকবেলির মানুষরাই বলছে যে তাদের কতটা উন্নতি হয়েছে আর হয়নি, কারণ এটা ভাববেন না যে বরাকবেলি এতটা দূরে যে আমরা যাতায়াত করি না, আমি থাকি ব্রহ্মপুত্র ভ্যালিতে, কিন্তু আমার বরাকবেলিতে যাতায়াত হয়। আর মেডিকেল কলেজের কথা বলছেন, মেডিকেল কলেজ তো তৈরি হচ্ছে, আজকে কি ছিল গোদরেজ মহাসড়ক, কি ছিল নির্বাচনী প্রতিশ্রুতি, আজকে প্রাক্তন সাংসদ, আজকে প্রাক্তন সাংসদ 4 টাইমস ডেডলাইন দিয়েছেন এই মহাসড়কের কাজ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আমরা জেনারেল পাবলিক, আমাদের ডাটার দরকার নেই, আমরা চোখে যা দেখবো সেটা বলবো, আমরা চোখে দেখতে পাচ্ছি উন্নয়ন হয়েছে তাই বলবো, আমরা কোনো দলের নই, তাই আমাদের বলতেও ভয় নেই, নন বাঙালি ড্রাইভাররা বললে পরে আপনাদের দল থেকে তাড়িয়ে দিতে পারে, তাই আপনারা দলের কথাই বলবেন, কিন্তু আমরা জেনারেল পাবলিক দলের কথা বলবো না, আপনারা বলবেন দলের কথা, কিন্তু এটা মনে রাখবেন, আপনি নিজেও জানেন, আপনার এলাকার প্রতিটা মানুষ জানে যে বরাকবেলিতে আজকের ডেটে যে উন্নয়ন হয়েছে কংগ্রেসের সময় তা ছিল না, এটা বললে হবে না, কেউ মানবে না, কারণ মানুষের চোখ আছে, কান আছে, মানুষ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, এটা পার্টিতে আপনাদের ক্লাস থাকবে, আপনি বলতেই পারেন, আপনারা বিজেপিকে বলবেন, আবার যেদিন আপনারা রুলিং দলে থাকবেন সেদিন বিজেপি আপনাদের বলবে, এটা হতে পারে, কারণ আপনারা পাবলিক এর প্রত্যুত্তর দেবে। ঠিক আছে জাভেদ বাবু, যদি সিন্ডিকেট রাজ চলছে, আপনাদের দল কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না, বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, প্রত্যুত্তর দেবে 26-এ, জাভেদ বাবু সেটার প্রত্যুত্তর দেবে। জাভেদ বাবু, বরাকে সিন্ডিকেট রাজ চলছে, তাহলে আপনাদের দল তেমন কোনো কড়া পদক্ষেপ কেন নিচ্ছে না, এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ আন্দোলন কেন হচ্ছে না বরাকে? চলছে, বিগত দিন ধরে আমরা প্রতিবাদ করে যাচ্ছি, কেন করব না, আমরা এই ব্যাপার নিয়ে অনেক প্রতিবাদ করে যাচ্ছি। প্রাক্তন সাংসদ যখন 4বার ডেডলাইন দিলেন মহাসড়কের, এখন পর্যন্ত মহাসড়ক কেন হলো না, সেটা আমার প্রশ্ন। বেশ, আপনার এবং যা যা প্রশ্ন রয়েছে সঞ্জীব বাবুর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানবো। আমাদের 26-এর নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অসমে পা রাখবেন একের পর এক বিজেপির শীর্ষ নেতৃত্ব, হেভিওয়েট নেতা মন্ত্রীরা আসছেন আগামী 45 দিনে, এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে তারা আসছেন। ঠিক কি কি প্রকল্পের উদ্বোধনে তারা আসছেন, তাদের কি কি পরিকল্পনা রয়েছে অসমকে ঘিরে, সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণের কাছে যাব। রামকৃষ্ণ, প্রধানমন্ত্রী আসছেন দুবার, ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে, এরপর অমিত শাহ, রাজনাথ সিং, একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা আসছেন অসমের মাটিতে, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, একেবারে পাখির চোখ করে তারা আসছেন। ঠিক কি কি তাদের কর্মসূচি রয়েছে আগামী 45 দিনে হেভিওয়েট নেতাদের? হ্যাঁ, নিশ্চয়ই
আগন্তুক দিনে আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সনে। খুব বেশি একটা দিন নেই, সেই নির্বাচনের পূর্বেই কিন্তু আমাদের এই কিছু দিনের ভেতরে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে আসছেন দুবারের জন্য। তার সাথে সাথে রাজনাথ সিং এবং গৃহমন্ত্রী অমিত শাহ, এবং আজ যেমন আসলেন নির্মলা সীতারমণ, অর্থমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং ওনারা কিন্তু বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সাথে সাথেই দেশের যে বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু ওনারা আমাদের অসমে ভিজিট করবেন। সেখানে প্রথমে নির্মলা সীতারমণ আজ 7 নভেম্বর উনি আসছেন অসম, এসে টাটার যে সেমিকন্ডাক্টর সেখানে গিয়ে এক বৈঠকে উনি বসেছিলেন, যেটা অসমের একটি বড় চিপ মেকিং কারখানা হবে, এবং তারপরেই কিন্তু বিকেলে অসমের মুখ্য রিভার ফ্রন্ট সেই প্রকল্পের 1.2 কিলোমিটারের যে বৃহৎ এক প্রকল্পের উন্মোচন করলেন তিনি, নির্মলা সীতারমণ। সেটা কিন্তু একটা বৃহৎ প্রজেক্ট ছিল, অনেক দিন ধরেই সেটার কাজ চলছিল। গুয়াহাটিবাসী তথা অসমবাসী তথা ভারতবাসীকে এক বিনোদন দেওয়ার যেটা জায়গা, একটি সুন্দর একটি উদ্যান, তার সাথে সাথেই সেখানে বিভিন্ন ধরনের শরীরচর্চা করার জন্য, ব্রহ্মপুত্রের নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু সেখানে একটা খুব সুন্দর উদ্যান একটা উন্মোচন করলেন আজ নির্মলা সীতারমণ। এবং তারপরেই কাল 8 নভেম্বর কাল শহীদ কনকলতা বড়ুয়া রাজ্যিক ইউনিভার্সিটির, যেটা রাজ্যিক বিশ্ববিদ্যালয়, সেখানে ভিত্তি যেটা সেখানকার যেটা আধারশিলা সেটা কিন্তু স্থাপন করবেন। এবং তারপর রাজনাথ সিং এর বিষয়ে যদি আমরা বলি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসতে চলেছেন অসমে 9 নভেম্বর 2025-এ। এবং সেটা যদি বলি আমরা পরশু লাচিত ঘাটে, সেদিন কিন্তু লাচিত ঘাটে বায়ুসেনার একটি সুন্দর একটি যেটি এয়ারক্রাফট দিয়ে একটি সুন্দর প্রদর্শনী হবে লাচিত ঘাটে, গুয়াহাটির ব্রহ্মপুত্রের পারেই লাচিত ঘাট, যে সেখান থেকে সুন্দর একটি প্রদর্শন দেখানো হবে এয়ারক্রাফটের। এবং তারপরে ডিফেন্স এবং প্রতিরক্ষা খাতে অসমের ভূমিকা তুলে ধরা, এবং বিশেষ করে সীমান্ত সুরক্ষা ও উত্তর পূর্বের প্রতিরক্ষা অবকাঠামো জোরদার করা, এই লক্ষ্যেও কিন্তু তিনি আসবেন। ডিফেন্স করিডোর বানানোর একটা যে লক্ষ্য আছে সে বিষয়েও কিন্তু উনি তখন এই যে আসবেন 8 তারিখে বা 9 তারিখে যে ভিজিট ওনার হবে, সেখানে উনি কিন্তু সেটার বিষয়েও কথা বলবেন বা বৈঠকে বসবেন। এবং বিশেষ করে এয়ারক্রাফটের যেটা শো হবে, সেখানে রাফেল জেট, এয়ার জেট, সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মানে উন্নত প্রযুক্তির সাথে জড়িত মেশিন নয়, উন্নত প্রযুক্তির সঙ্গে জড়িত যে এয়ারক্রাফটগুলো আছে সেটা দিয়ে শো দেখানো হবে। এবং সেখানে কিন্তু আমাদের অসমবাসীর প্রাণের শিল্পী জুবিনদাকেও শ্রদ্ধা জানানোর কথা আমরা শুনেছি। তো সেদিন 9 তারিখে আমরা জানতে পারবো, 9 তারিখ দুপুরে এই শো দেখানো হবে। এবং তারপরে অমিত শাহর যে ভিজিট আসামে আছে ডিসেম্বরে, সেটা প্রত্যাশিত এখনও। সেখানে 5000 আসনের শ্রীমন্ত একটা অডিটোরিয়াম উন্মোচন, এবং তার সাথে সাথে শ্রীমন্ত শঙ্করদেবের বটদ্রোয়াতে যে জন্মভূমি আছে, শ্রীমন্ত শঙ্করদেবের বটদ্রোয়ার যে প্রজেক্ট, সেটারও কিন্তু উন্মোচন করবেন। এবং তারপর নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রীর ভিজিটের কথা যদি আমরা বলি, ডিসেম্বর মাসে ভিজিট করবেন, যেটা মুখ্যমন্ত্রীর থেকে আমরা জানতে পারি। গুয়াহাটিতে যেটা নতুন বিমানবন্দর, বড়ঝাড়ে যেটা নতুন বিমানবন্দরে যেটা টার্মিনাল বানানো হয়েছে, সেটার কিন্তু প্রথমেই উন্মোচন হবে, এবং অনেক দিন থেকেই সেটা নির্মাণ কাজ চলছে। এবং তারপর আবার জানুয়ারি মাসে কিন্তু আবার নরেন্দ্র মোদী অসমে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। তখন কিন্তু যেটি গুয়াহাটি, নর্থ গুয়াহাটি, একটি সুন্দর, খুব সুন্দর এবং খুব কম সময়ে গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটি যাওয়ার ব্যবস্থা, বা নর্থ গুয়াহাটির মানুষেরা গুয়াহাটি আসতে পারবেন, সেই ব্রিজ দিয়ে ইতিমধ্যে কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আমরা যেটা দেখতে পাই সেদিকে গেলে সেটা উন্মোচন করবেন। তোমার কাছ থেকে ঠিক কি প্রকল্প সূচনা উদ্বোধন করতে তারা আসছেন, এবং একাধিক কর্মসূচি নিয়ে হেভিওয়েট নেতারা অসমের মাটিতে আসছেন। আমি মধুমিতাদির কাছে যাব। মধুমিতাদি, আপনি শুনলেন যে একাধিক কর্মসূচি রয়েছে, হেভিওয়েট নেতাদের একাধিক প্রকল্পের উদ্বোধনও রয়েছে, এবং তার মধ্যে তো সেমিকন্ডাক্টর রয়েছে, এবং তার সঙ্গে বিমানবন্দর যেটা টার্মিনাল সেটাও রয়েছে, একাধিক বড় বড় প্রজেক্ট রয়েছে, সেগুলোর উদ্বোধন রয়েছে। আমি জানতে চাইছি, বিধানসভা নির্বাচনের আগে যে একের পর এক নেতা মন্ত্রীরা আসছেন, যেহেতু বিধানসভা নির্বাচন, তাহলে কি এবারও অসমে বিজেপি আসতে চলেছে? কতটুকু সম্ভাবনা রয়েছে, আপনার কি মনে হচ্ছে? দেখো, মানে আমি যেহেতু আমার প্রফেশনের জন্য বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, মানুষ এখন এমন হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সবকিছু দেখতে পায়। তো ডেভেলপমেন্টগুলো কিন্তু মানুষের চোখে পড়েছে, মানুষ দেখতে পাচ্ছে যে বিভিন্ন জায়গায় ডেভেলপ হচ্ছে। এই যে আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজ নিয়ে যেটা ওপেন করা হলো, যেটা এইটা কিন্তু দীর্ঘদিনের আমাদের একটা ডিমান্ডও ছিল, বিশেষ করে গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি যে নর্থ গুয়াহাটি থেকে এপারে সেই সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসতো বা
চাকরি করার জন্য মানুষ যারা আসতো তারা বর্ষাকালে প্রচন্ড একটা কষ্ট পেত, অনেক মানুষ মারাও গেছে অনেক সময়, যেটা নিয়ে আমাদের ভেতরে একটা ক্ষোভ ছিল। এই জিনিসটা কিন্তু আমাদের সেই ক্ষোভটাকে মিটিয়ে দেবে। বর্ঝার এয়ারপোর্টের কথা যদি বলি, একটা এত বড় এয়ারপোর্ট অথচ পরিকাঠামোর দিক থেকে আমাদের অনেক কিছু কম ছিল, যেগুলো এখন ফুলফিল হতে চলেছে। বা এই যে পার্কটা হয়েছে, মানুষের একটা সিটিকে, এত বড় একটা গুয়াহাটি সিটি, যেহেতু একটা রাজ্যের, আসামের একটা মানে শুধু রাজধানীই নয়, নর্থ ইস্টের গেটওয়ে বলা চলে। সুতরাং এই সিটিটা যত বেশি ডেভেলপড হবে তত বেশি ট্যুরিস্ট আকর্ষিত হবে, যত ফ্যাসিলিটিস পাবে তত ট্যুরিস্ট আসবে। সুতরাং অবশ্যই এগুলো খুব ভালো জিনিস হয়েছে। কিন্তু যেটা তুমি বললে যে এটার সঙ্গে 26-এর ইলেকশনের কোনো সম্পর্ক আছে কিনা, দেখো ইলেকশনের সঙ্গে সম্পর্ক আছে কিনা তা আমি ডাইরেক্টলি জানি না, তবে হ্যাঁ অনুমান করতে পারি একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে যে থাকলেও থাকতে পারে। কিন্তু একজন জেনারেল পাবলিক হিসেবে আমার মনে হয় আজকে যদি তুমি যে কোনো রাস্তার ফুটপাতের একটা মানুষকেও জিজ্ঞেস করো, সেও তোমাকে এই কথাটা বলবে যে কোন দল বসেছে গদিতে, কোন মিনিস্টার কাজ করছে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমাদের কথা হচ্ছে যে আমাদের উন্নয়ন চাই, সেটা আমরা পাচ্ছি কিনা। আমি সঞ্জীব বাবুর কাছে যাব। উন্নয়ন চাই, সাধারণ মানুষের, অসমবাসীর উন্নয়ন চাই, এবং উন্নয়নের স্বার্থে যেমনটা একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন বুদ্ধিজীবী হিসেবে তার যেটা মনে হয়েছে মধুমিতাদি তিনি বললেন, সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের দল অর্থাৎ কংগ্রেস দলের যদি কথা বলি, আপনাদের আগামী বিধানসভা নির্বাচনের ঠিক কি কি স্ট্র্যাটেজি রয়েছে, উন্নয়নের ঠিক মাপকাঠিটা আপনারা কিভাবে দেখছেন অসমের, যদি একটু বলেন। আলোচনা ক্রমে 3টা কথা উঠে এসেছে, আমি একটু বলে নিই। এটা ওরাকে বোর্ড ডাক্তার বলা হয়েছে, মহাসড়কের কাজ বলা হয়েছে এবং সিন্ডিকেট বলা হয়েছে। আমি একটু অবগত করিয়ে দিই যে ভুয়ো ডক্টর যে ধরা হয়েছে, আজ অব্দি 18 জনকে ধরা হয়েছে। আমি কাছাড় পুলিশকে বা আসাম পুলিশকে আমি ধন্যবাদ দিচ্ছি। প্রথম যে ডাক্তারটি ধরা হয়েছে পুলক মালাকার, সেই মালাকার পদ্ধতি ডাক্তারকে ধরা হয়েছে আমাদের এখানে নারী শিক্ষা হসপিটাল থেকে, যেটার কর্ণধার হচ্ছে প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। এবং ধরার পর যখন এই ডাক্তারকে অ্যারেস্ট করা হলো, রাজদীপ রায় মহাশয় প্রেস মিট করে বলেছিলেন যে উনি এখানে কর্মরত না, উনি কাজ করেন না। আর সেই হসপিটালের তালিকায় সেই মালাকার ডাক্তারের নাম ছিল। মানে যে প্রাক্তন বিজেপির সাংসদ, যে সেই নারী শিক্ষা সংস্থার কর্ণধার, ওনার হসপিটালে বহু ডাক্তার কাজ করছে। অ্যারেস্ট হওয়ার পরে, পুলিশ রিপোর্টের পরে উনি বলছেন যে ও ডাক্তার ছিলেন না, ডাক্তার হিসাবে কাজ করতেন না। এরপরে দেখা গেল উনি ডাক্তার ছিলেন। তো ভুয়া ডক্টরের কারখানাটা কোথায় থেকে আরম্ভ হয়েছে আমরা উপলব্ধি করতে পারছি। দ্বিতীয় কথা হচ্ছে, মহাসড়ক শুধু 31 কিলোমিটার হয়ে গিয়েছিল, বাকি কাজটা কংগ্রেস আমলে হয়ে গিয়েছিল। সেই 31 কিলোমিটার কাজ গত 10 বছরে 28 বার ডেডলাইন দেওয়া হয়েছে। 28 টাইমস গভর্নমেন্ট হ্যাজ গিভেন আ ডেডলাইন ফর দ্য কমপ্লিশন অফ দ্য রুট। 28 বার ডেডলাইন দেওয়ার পরও আজ অব্দি সরকার কাজ শেষ করতে পারেনি। এবং আজকে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, আমি আজ কংগ্রেস যদি বলি আপনারা বলবেন আমি পলিটিক্স করছি, বা ম্যাডাম যিনি স্টুডিওতে আছেন উনি বলবেন যে আমি সাধারণ লোক, আমরা পলিটিক্স বুঝি না। অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আপনাদের প্রাক্তন বিজেপির শিলচরের বিধায়ক দিলীপ পাল মহাশয় বলেছিলেন যে কাছাড়ে সিন্ডিকেট রাজ চলছে এবং বিজেপি চালাচ্ছে। আজকে আমাদের যে কংগ্রেসের বিধায়ক ছিলেন আপনারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন এর বিরুদ্ধে? এই কমেন্টগুলো তো শুনেছেন আপনারা, তারপর কেন কোনো পদক্ষেপ? ম্যাডাম, যদি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে একজন বিধায়ক বলে, বিজেপি দলের বিধায়ক বলে যে সিন্ডিকেট রাজ চলছে কাছাড়ে, আর সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে আপনি আশা করছেন বিরোধীরা পদক্ষেপ দেবে? আমরা আওয়াজ করতে পারি, আমরা আন্দোলন করতে পারি। অ্যাসেম্বলিতে যে কথাটা অন রেকর্ড বলা হয়, এটাকে যদি সরকার ইমপ্লিমেন্ট না করে, এটা সরকারের ফেইলিয়ার আছে। না, সরকার ফেলে ঠিক আছে, আপনাদের তরফ থেকে আপনাদের যেটা বক্তব্য আপনারা রাখলেন, কিন্তু আপনাদের যে একাধিক অভিযোগগুলো রয়েছে সেটা তো রয়েছে, সে বিষয়ে বিজেপি সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যে ভুয়ো ডাক্তার হোক বা বিভিন্ন যে সমস্ত বরাকবাসীর দাবি দাবা রয়েছে সেগুলো পূরণ করার জন্য অসম সরকার একের পর এক ধাপে ধাপে তারা চেষ্টা করছেন। কিন্তু আমার যেটা প্রশ্ন আপনার কাছে, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, আপনাদের দলের কি ঠিক কি স্ট্র্যাটেজি রয়েছে? আজকে আমি আপনাদের মধ্য দিয়ে আমজনতার কাছে পৌঁছে দিতে চাইছি, আপনারা যদি ক্ষমতায় আসার যে পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কি কি প্রতিশ্রুতি থাকতে পারে আমজনতার জন্য? কারণ আপনাদের
কোন বেসিসে আপনাদেরকে অসমবাসী আগামী বিধানসভা নির্বাচনে নির্বাচিত করবেন সে বিষয়ে যদি আপনারা কিছু বলেন, কারণ উন্নয়নের ঢাকঢোল পেটাচ্ছে বিজেপি, আপনারা যেমনটাই বলছেন সিন্ডিকেট রাজ চলছে, একাধিক অভিযোগ রয়েছে আপনাদের দলের, কিন্তু আপনাদের দল অসমবাসীর জন্য কি করেছে এবং আগামী দিনে কি করবে আমি একটু আপনাদের মধ্য দিয়ে অসমবাসীর কাছে সামনে রাখতে চাইছি। দেখুন, আজকে আমরা কি নিয়ে মাঠে নামবো ইলেকশনে, এটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টো কমিটি ঠিক করবে। আমাদের কাজ চলছে, আমরা কিন্তু প্যারাশুট দিয়ে কারোর উপরে কিছু ইমপ্লিমেন্ট করি না, আমরা গ্রাসরুটে গিয়ে জনসাধারণের সাথে যোগাযোগ করে আজকে আমাদের যে ম্যানিফেস্টো কমিটি আছে সমগ্র আসাম ভ্রমণ করছে, ও গলিতে গলিতে যাচ্ছে, নাগরিকের সাথে যোগাযোগ করছে, ওদের কাছ থেকে ওরা তথ্যগুলো নিচ্ছে যে আজকে বর্তমান যুগে আমাদের আসামে কি চাহিদা আছে, আসামের প্রিফারেন্স ওয়াইজ আমরা কার কি প্রয়োজন আছে, কাকে আমরা গ্রেড ওয়াইজ। আচ্ছা সঞ্জীব বাবু, আসামে যে সেমিকন্ডাক্টর হচ্ছে সেটা কি ভালো হচ্ছে না, বা আসামে যে রেল বাজেট 4 গুণ বেড়েছে সেটা কি ভালো হয়নি? এবং আপনাকে যদি বলি 70 বছরে কংগ্রেস ব্রহ্মপুত্রের উপর 3টি সেতু তৈরি করেছিল, সে জায়গায় বিজেপি 4টি সেতু তৈরি করেছে। যদি আমরা কম্পেয়ার স্টাডি করি বা যদি উন্নয়নের মাপকাঠি দিয়ে আমরা বিচার করি, তাহলে কি আপনারা বরাকের একাধিক সমস্যার কথা বলছেন, সেটা ঠিক আছে, সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমি ওভারঅল যদি আসামের উন্নয়নের কথা ধরি তাহলে কি বিজেপি কোনো কাজ করেনি আসামের জন্য? সেই কথাটা তো আমরা বলছি না যে সরকার কোনো কাজ করেনি, যা কাজ করেছে আমরা স্বাগত জানাই। আজকে সেমিকন্ডাক্টর যে বসানো হচ্ছে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আপনি যেভাবে বলছেন আজকে যদি 45 ডেজে একটা রোড ম্যাপ করা হয়েছে, বিজেপি লিডাররা আসবেন, ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আসবেন, এই রোড ম্যাপে যা যা করা হচ্ছে সেটা তো শিলান্যাস করা হবে, ফলক উন্মোচন হবে। আমরা ফলক উন্মোচন শিলান্যাসে যাচ্ছি না, আমরা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। উদ্বোধন না, শুধু তারা ফলক উন্মোচন করছে না, আজকে যেটা নির্মলা সীতারামন করেছেন এটা তো তিনি উদ্বোধন করেছেন, উদ্বোধন করেছেন, যেটা বহু দিনের পুরনো, যেটা মধুমিতা দিও বলেছেন, বহু দিনের মানে গুয়াহাটিবাসীর স্বপ্ন ছিল, ডিমান্ড ছিল, এটা আমাদের ডিমান্ড ছিল, কারণ প্রত্যেক বছর বর্ষায় মানুষ মারা যেত। আমি ডিমান্ডের কথায় আসছি, যার ডিমান্ডটা ফুলফিল হচ্ছে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জানি আমাদের বরাকে এসে বিগত 5 বছর আগে যখন আমাদের সর্বানন্দ সোনোয়াল জি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন বাজেটে যে বরাক নদীর উপরে 5টা ব্রিজ হবে, এসে দেখে যান কটা ব্রিজ হয়েছে। কিন্তু আপনারা কি আপনারা কোনো মেমোরেন্ডাম দেননি? আপনারা প্রতিবাদ করুন, কি অবস্থা আছে আপনি দেখেছি। হাইলাকান্দি লালাচড়াতে আমাদের বর্তমান যে সাংসদ তখন মন্ত্রী ছিলেন, উনি লজিস্টিক পার্ক ওপেনিং করেছিলেন, আজকে গরুরা সেখানে ঘাস খাচ্ছে। দেখুন আমি যেটা বলছি, আমি বলতে চাইছি যে আপনারা যেহেতু আপনারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সদস্য, আপনারা আপনাদের এলাকা ভিত্তিক জিনিসগুলোর উন্নয়নে নিয়ে কতবার দাবি জানিয়েছেন, রাস্তায় নামুন, সোশ্যাল মিডিয়ায় আসুন, আপনারা মেমোরেন্ডাম দিন, সরকার মানতে বাধ্য। কিন্তু আপনারা যদি এই যে একটু আগে জাভেদ বাবু বলছিলেন যে সিন্ডিকেটের কথা, সেই সিন্ডিকেটকে নির্মূল করার জন্য আপনারা কি করছেন? বিরোধী পক্ষের দাদা আমি যেটা বলতে চাইছি, দাদা আমি যেটা বলছি উঠিয়ে দেওয়া হয়েছে উইদাউট সাবমিটিং ডিপিআর। ঠিক আছে, উড়িয়ে দিয়েছে তো, উড়িয়ে দিয়েছে তো। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, বিরোধী পক্ষের ভূমিকাটা কোথায়? আজকে যখন এখানে বলছে যে সেমিকন্ডাক্টর আসবে, তখন আমাদের মাননীয় নাম কি যেন, আমাদের ছেলেটির নাম যেন কি, আজকে শাসনকাল চলছে আসামে, আজকে তো বিজেপি গভর্নমেন্ট চলছে, ডাবল ইঞ্জিন সরকার, সেন্ট্রালও সরকার, আসামেও সরকার। সবাই তাহলে শাসক দলের যেমন একটা ভূমিকা আছে, আজকে শাসক দলের কিছুটা রেসপন্সিবিলিটি থাকে উন্নয়ন। আজকে বিরোধী দল কি করছে? বিরোধী দল কেন বিরোধী দল প্রতিবাদ করছে না? আপনি শাসক দলের স্পোকসপারসন হিসেবে যেভাবে তারা যেটা বলছে, আজকে শাসক দলের যদি কেউ থাকে সে উন্নয়ন মানে উন্নয়ন করতেই হবে না। কেন প্রতিশ্রুতি দিয়ে এসেছে, পাবলিককে প্রতিশ্রুতি দিয়ে এসেছে উন্নয়ন করার জন্য। আমরা যখন রাইট দাবি করি, রাইট টু জুবিন গড়, জাস্টিস টু জুবিন গড়, তখন মুখ্যমন্ত্রী বলেন হিন্দু মুসলিম বলে কথা বলেন মিয়ারা দাবি করছে, তখন মন্দির বলে দেওয়া হয়। আমরা কোথায় দাঁড়িয়েছি দেখেছেন?
ন্যায়ালয় জিনিসটা আছে, আপনার কোর্টের প্রতি কোনো আস্থা নেই। বিজেপি না গভর্নমেন্ট না, আপনি ফেইলার কোর্টকে মানেন আজকে কিনা মুখ্যমন্ত্রী ফেইলার বলে দাদা, আপনি আজকে কোর্টকে বিজেপি মানেন দলের কিনা, সভাপতি ভারতীয় মাঠে ন্যায়ালয়ের প্রতি নেমেছেন। আপনার কনস্টিটিউশনের বিজেপি প্রতি দলের আস্থা আছে সভাপতি কিনা? নিজের যদি কর্মকর্তাকে আস্থা নিয়ে আছে মাঠে তাহলে নেমেছেন অপেক্ষা এবং করুন, মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়ালয়কে ন্যায় তার দাবি কাজ করছেন। করতে দিন, এখন যদি সাক্ষী সরকার সাবুত মাঠে হোক। নেমে ন্যায়ের জন্য আগেই আমরা ন্যায় কি করে কোথায় পাবো ডিসিশন আমরা? নেব যে জুবিন গার্গ আজকেও ন্যায় আপনাদের পাবেন চ্যানেলের কি পাবেন না? মাধ্যমে এমনটা তো আজকে নয় যে জাস্টিস জুবিন ফর গার্গকে জুবিন গার্গ পার্টিকুলারলি ডিমান্ড কিছু করছি। মানুষ ভালোবাসে, হিন্দু বাকিরা মুসলিম বৌদ্ধ ভালোবাসে না, খ্রিস্টান কারণ জুবিন গার্গ জুবিন রাজনীতির ঊর্ধ্বে। জুবিন গার্গ ছিলেন আসামের একটা আবেগ, ঠিক আছে? আমরা আসামের একটা সুযোগ পেয়েছি। প্রতিষ্ঠান, একটা আপনাদের অনুষ্ঠান নয়। ছিলেন। কোনো We দলের want নয়। justice for তাই Jubin জুবিন Gaurg। গার্গের থেকে ন্যায়টা আজকে প্রত্যেকটা এক মানুষ মাসের চায়। উপর চলে যাচ্ছে। আমরা আসামবাসী কিন্তু হিসেবে, আমরা ভারতবাসী কি করছি, হিসেবে আমরা ফেসবুকে justice for Jubin Gaurg সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে সেই আমরা জাস্টিসটা জাস্টিস ফর সবাই জুবিন চাইছে। গার্গ এবং লিখছি, কিন্তু অপেক্ষা এখন করুন, পর্যন্ত আপনাদের কি হ্যাঁ, আইনের সরকার প্রতি আস্থা চাইছে। নেই? আইনের আমরা প্রতি সরকারের আস্থা কাছে নেই? দাবি করছি। আর আপনারা সরকার দেখুন, কার কাছে এটা দাবি তো করছে? সবাই 100 বার জানে। আছে। একটা ন্যায়ালয়ে যখন আজকে একটা আমাদের যে আসামের একটা যে ঘটনা সম্পদ, যখন যে দাঁড়ান, আসামের একটু যে বলতে দিন, সম্পদকে যে একটু নিয়ে, বলতে দিন। আপনি সিন্ডিকেট আসামের বলে যে ফেলেছেন, সম্পদকে এবার বলতে আজকে দিন। আসামের যে আপনারা রাজনীতি সম্পদকে দল নিয়ে করুন, যেভাবে যে আপনারাই মানে বলবেন। সিঙ্গাপুরে আমরা জেনারেল যেভাবে পাবলিকের যে মধ্যে আশ্চর্য বলবো হয়েছি। না, হয় না তো। মুখ্যমন্ত্রী শোনার দেওয়ার অভ্যেস আগে করুন। মুখ্যমন্ত্রী আর আপনারা বলেছেন, রাজনীতি সেটা করেন তো, মুখ্যমন্ত্রী আমরা বলেছেন তো যে বিরোধী অন্য দল কোনো করি। প্রয়োজন নেই। আমরা আজকে মুখ্যমন্ত্রী Justice বিগত পেতে দিনে গেলে আমরা আইনি দেখতে পেয়েছি, প্রক্রিয়া বিগত আছে। দিনে আমরা দেখতে জুবিন পেয়েছি, গার্গের ব্যাপারটা নিয়ে তো বিগত দিনে আমরা রাজনীতি দেখতে পেয়েছি আপনারা যে করছেন সবাই অনেক, মিলে। বিগত দিনে আমরা দেখতে রাজনীতি না পেয়েছি করে যে অপেক্ষা অনেক করুন। মানে বরাক তথা আসাম ভ্যালিতে অনেক ফেক এনকাউন্টার হয়েছে। আজকে কি এটা মানে কি তথ্য আছে গভর্নমেন্টের জাভেদ বুলেটে বাবু? আপনার কাছে জাভেদ তিনটা বাবু গুলি কি আছে? এক্সট্রা নেই? জাভেদ বাবু, তাদেরকে আপনার কাছে তোমার কি মানে তথ্য শাস্তি আছে? দেওয়ার তথ্য জন্য, প্রমাণ। এনকাউন্টার করার জন্য। শুনুন, আমি আপনাকে আজকে বলছি, জুবিন- আমি একজন আজ- আইনজীবী। আজকে নিজে আমি মুখ্যমন্ত্রী দায়িত্ব বলেছেন যে দাঁড়ান, জুবিন আমি গার্গকে আপনাকে হত্যা করা বলছি। হয়েছে। শুনুন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন আইনজীবী, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। সত্যিই যদি এই এনকাউন্টারের কোনো প্রমাণ আপনার কাছে আছে, আপনি পাঠান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের পাশে আমি থাকবো। কিন্তু তথ্য ছাড়া বলবেন না। তথ্য দিয়ে বলবেন যে হ্যাঁ এই হচ্ছে তার প্রমাণ, আমরা লাগবো। কিসের প্রমাণ? আমি আপনাকে বলছি, জনগণ কিসের আপনাদের প্রমাণ? পাশে দাঁড়াবে। কিন্তু মুখে বলে দিলে হবে না তো যে এনকাউন্টার হয়েছে। এনকাউন্টারের প্রমাণ আচ্ছা, দিন। এনকাউন্টার হয়েছে কে বললো? এইমাত্র উনি Encounter বললেন, হয়েছে জাভেদ বাবু জাভেদ বাবু বলেছেন। বলেছেন, জাভেদ জাভেদ বাবু Encounter বললেন, হয়েছে কে বললো? জাভেদ বাবু বলেছেন, জাভেদ বাবু আপনি হয়তো বলেছেন। শুনতে পারেননি। না, বলেছেন উনি। মানসিকতা এক পক্ষ নিয়ে কথা বলছে। জাভেদ আপনি বাবু শুনতে পারেননি, এনকাউন্টারের বিশ্বাস কথা করতে বলেছে। পারেননি, বুঝতে পারেননি। আসামবাসী দেখছে এনকাউন্টার শব্দ কেউ ব্যবহার করেনি। আপনি আপনার মুখে এই না। শব্দে ফার্স্ট টাইম শুনছি রেকর্ডটা আমরা। চেক করলে তো পাওয়া যাবে। যদি আমি ভুল শুনে থাকি তাহলে আলাদা কথা, কিন্তু আমার মনে হয় আজকে রেকর্ডটা আপনি চেক করলে নিরপেক্ষভাবে পেয়ে কথা যাবো। বলেন। আপনি ভুল জুবিন গার্গ শুনেছেন। কে ছিলেন? আজকে জুবিন গার্গ দেশ তথা অ্যাব্রোডে আমাদের আসামের মান সম্মান রেখেছেন। আজকে আমাদের অনুষ্ঠান, একজন প্রতিষ্ঠান হচ্ছেন জুবিন গার্গ। আজকে এত বড় একজন অনুষ্ঠান, এত বড় একজন প্রতিষ্ঠান আমরা হারিয়েছি। আজকে 1 মাসের উপর চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ন্যায় এটা কেন সব পাইনি? নিরপেক্ষ ব্যাপার, আমাদের জাভেদ কেন বাবু। না না, জাস্টিস ফর জাভেদ জুবিন গার্গ বাবু, লিখতে ঠিক, হয়? আমাদের হ্যাঁ, কেন আপনি মার্চ ভালো করতে হয়? করেছেন। না, আমাদের আপনাকে কেন মানে মাঠে না না, মাঠে আপনাকে নামে আমি প্রতিবাদ সমর্থন করতে হয়? করছি। ইয়েস, আপনি ঠিক বলেছেন যে জুবিন গার্গ দেশ, জাতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে, আমাদের আবেগ, আমাদের সবকিছুর সেন্টিমেন্ট, ঊর্ধ্বে। ভালোবাসা, গর্ব, ঠিক। কিন্তু আপনি তো একজন রাজনীতি দলের সঙ্গে জড়িত, আইনটা তো অল্প স্বল্প জানেন। ন্যায়ালয়ের প্রতি আপনাদের কোনো আস্থা নেই, কোর্টের প্রতি কোনো আস্থা নেই। আর কোর্ট কি 1 মাসে জাস্টিস আমাদের দিতে পারে? 110% আস্থা আছে। আস্থা ঠিক আছে? থাকলে তো বলতেন না এই কথা। কারণ যখন বেশ, কোর্টে আস্থা একটা আছে, জিনিস ন্যায়ালয়ের গেছে, উপর আমাদের সাক্ষী 110% সাবুত আস্থা হবে, আছে, সময় কিন্তু দিন, বিগত একটা দিনে বছর আমরা টাইম দেখেছি, দিন। আপনি বিগত কি দিনে করে আমরা বলতে দেখেছি পারেন ম্যাডাম, কোনো সাক্ষী না নিয়ে জাস্টিস বেশ, করে দেবে? বেশ, তার বেশ, মানে আমরা তো অন্য তাহলে প্রসঙ্গে এখন এসে গেছি যাদের আজকে। নাম উঠেছে একদম তাদেরকে আমরা ধরে এনকাউন্টার করে দিতে একদমই, হয়। মধুমিতা দি। সেটা তো প্রসিডিওর নয় দাদা। না, procedure এটা নয়। আপনাকেও বুঝতে হবে, এটা আমাকেও সময় বুঝতে হবে। সাপেক্ষ ব্যাপার। সময় চার্জশিট সাপেক্ষ। পেশ করার জন্য একটা চার্জশিট নির্দিষ্ট দেবে, সময়, পুলিশ চার্জশিট দেওয়ার পরে দাখিল করার সাক্ষী নির্দিষ্ট সময় সাবুদের, রয়েছে। তাদের সাক্ষী নেওয়া হবে, সাক্ষীদের ক্রস করা হবে, তাদেরও অধিকার আছে মানে আইনজীবী নিয়োগ করে একদমই। ন্যায় পাওয়ার। সমস্ত- সম্পূর্ণ প্রক্রিয়া সমর্পণ হতে সময় লাগবে তো। সময় লাগবে, এই একদমই একদমই। সময়টা সময় শিক্ষিত এই মানুষ মুহূর্তে হিসেবে সাফ আমাদের কথার সবাইকে সময় দিতে শেষ হবে। হয়ে গেছে মধুমিতা দি। সাফ কথার সময় শেষ। আজকের যে বিশেষ আলোচনার বিষয় ছিল, উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে আসছেন শাসক দলের অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, সকলেই আসছেন অসমে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা সূচনায়। সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি অসমের উন্নয়নকে চাবিকাঠি করে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি? আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলো উত্তর জানার চেষ্টা করেছি। আজকে সাফ কথা আমরা এখানেই শেষ করছি, কারণ সময় একেবারে নেই। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি কংগ্রেস নেতা সঞ্জীব রায়, রাজ্য দলের নেতা জাভেদ মিয়াঁদাদ লস্কর, আইনজীবী বুদ্ধিজীবী মধুমিতা চক্রবর্তী। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাফ কথা আসার জন্য। সাফ কথা থেকে আমি রূপা এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।